সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন মহাশ্বেতা দেবী রচিত 1084 মা উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। দিব্যনাথ ব্রতীকে সহ্য করতে পারতেন না। বলতেন, মাদার্স চাইল্ড, তুমি ওকে শিখিয়েছ আমার শত্রু হতে। সুজাতা অবাক হয়ে যেতেন। কেন তিনি ব্রতীকে বলতে যাবেন তোর বাবার শত্রু হ? কেন বলবেন? দিব্যনাথ কি সুজাতার শত্রু? দিব্যনাথ যাতে যাতে বিশ্বাস করেন, সেই সম্ভ্রান্ততায়, সচ্ছলতায়, নিরাপত্তায় তো সুজাতাও বিশ্বাস করেন। বিশ্বাস করেন কিনা সুজাতা কখনো সে প্রশ্ন নিজেকে করেননি তখন নিশ্চয়ই তার কোনো প্রশ্নই ছিল না। সুজাতা বড় ঘরের মেয়ে, অত্যন্ত রক্ষণশীল পরিবার তাদের। লড়ে টয়ে পড়ানো, বিয়ে পাশ করানো, সবই বিয়ের জন্যে। ছেলের অবস্থা খারাপ, জেনে শুনেই তাকে বড় ঘরের ছেলে দিব্যনাথের সঙ্গে বিয়ে দেয়া হয়। সুজাতার বাবা জানতেন দিব্যনাথ অনেক উপরে যাবেন। এই বাড়ি, সচ্ছলতা, নিরাপত্তা, এতে সুজাতাও বিশ্বাস করেন। অতএব দিব্যনাথের অভিযোগ মিথ্যে। যদি দিব্যনাথের অভিযোগ মিথ্যে হয়, তাহলে শুধু এই প্রমাণ হয় যে সুজাতা ব্রতীকে দিব্যনাথের শত্রু হতে বলেননি। এ প্রমাণ হয় না যে ব্রতী ওর বাবাকে শত্রু ভাবে। ব্রতী যে দিব্যনাথকে সহ্য করতে পারে না, সে তো সুজাতাও জানেন, ভালো করেই জানেন। কেন ব্রতী? দিব্যনাথ চ্যাটার্জি একক ব্যক্তি হিসেবে আমার শত্রু নন। তবে উনি যেসব বস্তু ও মূল্যে বিশ্বাস করেন, সেগুলোতে অন্য বহুজনও বিশ্বাস করে। এই মূল্যবোধ যারা লালন করছে, সেই শ্রেণীটাই আমার শত্রু। উনি সেই শ্রেণীরই একজন। কি বলিস তুই ব্রতী? বুঝি না। বুঝতে চেষ্টা করছো কেন? বোতামটা লাগাও না। ব্রতী, তুই খুব অন্যরকম হয়ে যাচ্ছিস। কিরকম? বদলে যাচ্ছিস। বদলাবো না? কোথায় ঘুরিস সারাদিন? আড্ডা দি। কাদের সঙ্গে? বন্ধুদের। নে তোর জামা। বোতাম লাগাতে বললি, তাই মার সঙ্গে দুটো কথা বলার সময় হলো। ব্রতী কথা বলেনি, চোখ কুঁচকে হেসেছিল। ওর হাসিতে, কথা বলার ভঙ্গিতে কি যেন এসে যাচ্ছিল ক্রমাগত সহিষ্ণুতা, ধৈর্য। যেন সুজাতা কথা বলার আগে ভাগেই ও জানে ওর কথা সুজাতা বুঝবেন না। ওর সঙ্গে কথা বলতো যেন ওর বাবা, সুজাতা ওর ছোট মেয়ে। ওকে বুঝিয়ে সুঝিয়ে ছেলে ভোলাচ্ছে ব্রতী। সুজাতা বুঝতে পারছিলেন ব্রতী ওর অজানা হয়ে যাচ্ছে ক্রমে, অচেনা। তখন মনে দুঃখ হয়েছে খুব। কেন মনে আশঙ্কা হয়নি, ভয় হয়নি? কেন মনে হয়নি মার কাছে ছেলে ক্রমেই অচেনা হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এক বাড়িতে বাস করেও? এ থেকে ভীষণ বিপদ হতে পারে একদিন। ব্রতীর ঘরে দাঁড়িয়ে সুজাতা ভুরু কুঁচকে ভেবেছিলেন ব্রতী যদি সুজাতার দাদার মতো দুরারোগ্য অসুখে মারা যেত, তাহলেও মৃত্যুর পর প্রশ্ন থাকতে পারত মনে। সে প্রশ্নগুলো এই রকম হতো: ডাক্তারের কোনো ত্রুটি হলো, না বাড়ির লোকের? এ ডাক্তারকে না ডেকে ও ডাক্তারকে ডাকলে কি হতো? ও ওষুধ না দিয়ে অন্য ওষুধ দিলে কি হতো? ব্যাধিজনিত মৃত্যুর পরবর্তী প্রশ্নগুলো এই রকমই হয়ে থাকে। ব্রতী যদি দুর্ঘটনায় মরত, তাহলে আগে প্রশ্ন হতো যে ধরনের দুর্ঘটনা ঘটল তা ব্রতী সাবধান হলে এড়ানো যেত কিনা। তারপর প্রশ্ন হতো যে পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটল তা কোনোভাবে এড়ানো যেত কিনা। সুজাতার যদি দিব্যনাথের মতো কোষ্ঠীতে বিশ্বাস থাকত, তবে প্রশ্ন হতো কোষ্ঠীতে দুর্ঘটনাজনিত মৃত্যুর কোনো ইঙ্গিত ছিল কিনা। ইঙ্গিত থাকলে তা প্রতিরোধের কোনো নিদান ছিল কিনা। ব্রতী যদি দণ্ডনীয় কোনো দুরপরাধ করতে গিয়ে নিহত হতো, তাহলে প্রশ্ন হতো এ বাড়ির ছেলে হয়ে কার দোষে, কোন সঙ্গে পড়ে ব্রতী অপরাধী হল, কোন কোন প্রতিশোধক ব্যবস্থা করলে ব্রতীর এই পরিণতি এড়ানো যেত। ব্রতী তো এর কোনো কোঠাতেই পড়ে না। অপরাধের মধ্যে ব্রতী এই সমাজে, এই ব্যবস্থায় বিশ্বাস হারিয়েছিল। ব্রতীর মনে হয়েছিল যে পথ ধরে সমাজ ও রাষ্ট্র চলেছে, সে পথে মুক্তি আসবে না।
অপরাধের মধ্যে ব্রতী শুধু স্লোগান লেখেনি, স্লোগানে বিশ্বাসও করেছিল। ব্রতীর মুখাগ্নি পর্যন্ত দিব্যনাথ ও জ্যোতি করেননি। ব্রতী এমনই সমাজবিরোধী যে ব্রতীদের লাশ কাঁটাপুকুরে পড়ে থাকে। রাত হলে পুলিশি হেফাজতে গাদাই হয়ে শ্মশানে আসে, তারপর জ্বালিয়ে দেওয়া হয়। রাতে লাশ জ্বলে। যারা শ্রাদ্ধ শান্তিতে বিশ্বাসী তারাও শাস্ত্রের নিয়মে সকালে শ্রাদ্ধ করতে পারে না। তাদের বসে থাকতে হয় লাল স্ফীত চোখে সারাদিন। তারপর রাতে একটা ঘেটো বামুনের দৌড় ধরতে হয়। বামুনটা মাথা পিছু থোক টাকা নিয়ে রাতে ভিতে শ্রাদ্ধ সেরে দেয় ঝটপট। ব্রতী স্লোগান লিখেছিল। পুলিশ যখন ওর ঘর তল্লাশ করে তখন সুজাতা দেখেছিলেন স্লোগানের বয়ান সব ব্রতীর হাতে লেখা। কেননা জেলই আমাদের বিশ্ববিদ্যালয়, বন্দুকের নল থেকেই। এই দশক মুক্তির দশকে পরিণত হতে চলেছে। ঘৃণা করুন, চিহ্নিত করুন, চূর্ণ করুন মধ্যপন্থীকে। অজয়েনানে পরিণত হতে চলেছে। শুনেছিলেন ব্রতীরা বয়ান লেখে, তারপর দেওয়ালে লেখে, রাতে ভিতে অন্ধকারে লেখে। আবার কালুর মতো মরিয়া হলে বেলা 11টায়, পুলিশ পাহারায় যখন পাড়া ঘেরাও, রাস্তায় যখন তপনের রক্ত শুকোয়নি, তখনই লাল রঙের পোঁচড়া টেনে সম্ভ্রান্ত কোনো বাড়ির পরিষ্কার দেওয়ালে লেখা, লাল বাংলার লাল কমরেড লাল তপনের লাল রক্তে বাজার পুড়িয়ে মা। লিখতে লিখতে কালুও গুলি খায় বলে শেষ শব্দটা শেষ হয় না, ওই রকমই থেকে যায়। ব্রতীরা এই এক নতুন জাতের ছেলে। স্লোগান লিখলে বুলেট ছুটে আসে জেনেও ব্রতীরা স্লোগান লেখে। কাঁটা পুকুরে যাবার জন্যেই হুড়োহুড়ি লাগিয়ে দেয়। সুজাতা তো ব্রতীকে কোনো রকম অপরাধীর কোঠাতে ফেলতে পারেননি। ব্রতীর জন্যে কাঁদতে কাঁদতে জ্যোতি ও দিব্যনাথ তাকে বুঝিয়েছিলেন, এ সমাজে বড় বড় হত্যাকারী, যারা খাবারে, ওষুধে, শিশু খাদ্যে ভেজাল মেলায়, তারা বেঁচে থাকতে পারে। এ সমাজে নেতারা গ্রামের জনগণকে পুলিশের গুলির মুখে ঠেলে দিয়ে বাড়ি গাড়ি পুলিশ পাহারায় নিরাপদ আশ্রয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু ব্রতী তাদের চেয়ে বড় অপরাধী, কেননা সেই মুনাফাখোর ব্যবসায়ী ও স্বার্থান্ধ নেতাদের ওপর বিশ্বাস হারিয়েছিল। এই বিশ্বাসহীনতা যে বালক, কিশোর বা যুবকের মনে ঢুকে যায়, তার বয়স 12, 16, 22 যাই হোক, তার শাস্তি নিশ্চিত মৃত্যু। তার এবং তাদের শাস্তি নিশ্চিত মৃত্যু। যারা মেরুদণ্ডহীন সুবিধাবাদী, হাওয়া বদল বুঝে মত বদলানো শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীর সমাজকে বর্জন করে, তাদের শাস্তি মৃত্যু। সবাই তাদের হত্যা করতে পারে। সব দল ও মতের লোকেদের এই দল ছাড়া তরুণদের হত্যা করার নির্বাধ ও গণতান্ত্রিক অধিকার আছে। আইন, অনুমতি, বিচার লাগে না। একা অথবা জূথবদ্ধভাবে এই বিশ্বাসহীন তরুণদের হত্যা করা চলে। বুলেট, ছুরি, দা, বর্ষা, সড়কি, যে কোনো অস্ত্রে, যে কোনো সময়ে, শহরের যে কোনো অঞ্চলে, যে কোনো দর্শক বা দর্শকদের সামনে। জ্যোতি আর দিব্যনাথ এসব কথা সুজাতাকে পাখি পড়া করে বোঝান, কিন্তু সুজাতা মাথা নেড়েছিলেন। না। ব্রতের মৃত্যুর আগের প্রশ্ন হল, কেন ব্রতী বিশ্বাসহীনতার ব্রতকে প্রচণ্ড বিশ্বাস করেছিল? ওর মৃত্যুর পরের প্রশ্ন হল, ব্রতী চ্যাটার্জির ফাইল বন্ধ হলো বটে, কিন্তু ওকে হত্যা করে কি সেই বিশ্বাসহীনতার প্রজ্বলন্ত বিশ্বাসকে শেষ করে দেওয়া গেল? ব্রতী নেই, ব্রতীরা নেই, তাতেই কি সব শেষ হয়ে গেল? প্রশ্ন হল, ব্রতীর মৃত্যু কি নিরর্থক? ওর মৃত্যুর মানে কি তবে একটা বিরাট না? সব কি অলিক ছিল? অনস্তিত্ব, ওর বিশ্বাস, ওর ভয়হীনতা, ওর দুর্বার আবেগ? মৃত্যু নিশ্চিত জেনেও সমু, বিজিত, পার্থ আর লালটুকে সাবধান করবার জন্যেই 16 জানুয়ারি নীল শার্ট পরে সুজাতাকে ছেলে ভুলিয়ে বেরিয়ে যাওয়া, যাবার আগে হঠাৎ সুজাতার দিকে তাকানো, দেখে নেওয়া, সুজাতার সুন্দর অভিজাত প্রৌঢ় মুখের প্রতিটি বেদনার রেখা দেখে মনে এঁকে নেওয়া। সুজাতা মাথা নেড়েছিলেন, ঘর বন্ধ করে বেরিয়ে এসেছিলেন। চাবিটা সেদিন থেকে ওর কাছেই থাকে, ওর ব্যাগে। আজ 2 বছর ধরে রাতে উঠে আসেন সুজাতা। ব্রতীর ঘর ঝাঁট দেন, ধুলো ছাড়েন।
বিছানা আবার পেতেছেন সুজাতা, জুতো রেখেছেন আলনার নিচে, জামা কাপড় গুছিয়েছেন। তার মতো হাজার ছেলের মা সকলকে লুকিয়ে ছেলের জামায় হাত বোলায়, ছেলের ছবিতে আঙুল বোলায়। ব্রতির ঘরে বসে থাকেন সুজাতা, মনে মনে ব্রতির সঙ্গে কত কথা বলেন। চোখ বুজে ভাবেন ব্রতী কাছে আছে, ভাবেন কত মা কত ছেলেকে এমনি করে লুকিয়ে কাছে ডাকে, কাছে পেতে চায়। ব্রতির সঙ্গে কথা বলেন সুজাতা, কখনো ব্রতী উত্তর দেয়, কখনো দেয় না। জ্যোতির ঘরে টেলিফোন বাজছে, ওটা ধরতে গিয়েই এত কথা মনে পড়ল সুজাতার। সমু আর লালটু, বিজিত আর পার্থর বাড়িতে টেলিফোন নেই। টেলিফোন বাজিয়ে ওদের বাড়ির লোকের ঘুম ভাঙাবে না। আজ সমু, বিজিত আর পার্থের মা কি ভাবছেন আজ সকালে? বিনি শ্লথ পায়ে নাইলনের নাইটি পরে দরজা খুলে দিল। ওর চোখে মুখে বিরক্তি। এত তাড়াতাড়ি বিনি ঘুম থেকে উঠতে চায় না, ওর ঘুম ভাঙে না। নিয়মিত ঘুম আর বিশ্রাম জ্যোতি আর বিনির খুবই দরকার। অত্যন্ত প্রেমাসক্ত সুজাতার বড় ছেলে আর বউ। সুমনের 8 মাস বয়স থেকেই অবশ্য ওদের খাট ও বিছানা আলাদা, তবু ওরা অত্যন্ত প্রেমাসক্ত দম্পতি বলে নাম আছে। রক্তমাংসের সুখকে সুজাতা খুব দামি বলে জানতেন। বিনিরা রক্তমাংসের সুখকে প্রেম থেকে ব্যবচ্ছিন্ন করে রেখেছে। ওদের প্রেম অন্যরকম। ওদের বিবাহবার্ষিকীতে খুব উদ্দাম পার্টি হয়, একসঙ্গে ঘোরে দুজনে, বেড়াতে যায়। সুজাতা শুনেছেন বিনি ক্লাবে গেলে জ্যোতি ছাড়া অন্য কারো সঙ্গে নাচে না, ফলে সমাজে বিনির খুব সুনাম। সুজাতা ফোন তুললেন। কে? আমি নন্দিনী। নন্দিনী? নন্দিনী? হ্যাঁ, আমি ফিরে এসেছি। কবে? পরশু। ও, আপনার সঙ্গে আমার একবার দেখা হওয়া দরকার। আমি আপনার ওখানে যাব না। আপনি কি ব্যাংকে যাবেন আজ? আজ আমি যাব না নন্দিনী, আজ আমার ছোট মেয়ে তুলির এনগেজমেন্ট। তাহলে তুমি বলো কোথায় গেলে দেখা হবে? ঠিক সন্ধ্যাটা বাদ দিয়ে আমি অন্য সময় যেতে পারি। 4টের সময় যেতে পারি। কোথায় যাব বলো? একটা ঠিকানা দিচ্ছি, আপনার বাড়ি থেকে বেশি দূর হবে না। বলো। নন্দিনী ঠিকানা বলল। সুজাতা ফোন নামিয়ে রাখলেন। নন্দিনী, ব্রতী নন্দিনীকে ভালোবাসত, কিন্তু নন্দিনীকে কখনো সুজাতা দেখেননি। জ্যোতির দিকে তাকালেন। ঘুমোলে, একমাত্র ঘুমোলেই জ্যোতির মুখে সুজাতা ব্রতির মুখের আদল দেখতে পান। বেরিয়ে এলেন বারান্দায়। বারান্দায় বেরোতেই বেশ শীত শীত করল। নন্দিনী আর ব্রতী কি একটা কবিতার কাগজ বের করেছিল, ওরা একসঙ্গে নাটক করেছিল। সুজাতার জল বসন্ত হয়, তাই যাওয়া হয়নি। বাড়ি থেকে আর কেউই যায়নি। শুধু হেম বলেছিল, ছোট খোকা অনেক হাততালি পেয়েছে, জানলে গো মা, সবাই খুব সুখ্যাত করেছে। হেমই গল্প করত ব্রতির সঙ্গে। সুজাতার কাছে যখন ব্রতী অচেনা হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে ওর মুখ দেখে সুজাতা কথা বলতেও ভয় পেতেন। তখনও হেম বলতে পারত, রাজকার্যিতে যাচ্ছ তা জানি, এটুকু খেয়ে উদ্ধার করে যাও বাপু। সে যে দীঘা যাচ্ছি বলে ব্রতী দীঘার পথে বাস থেকে নেমে অন্য জায়গায় যায়, হেমই তখন ওর সুটকেস গোছগাছ করে দিয়েছিল। হেম বলেছিল, ছোট খোকার সঙ্গে একটা মেয়ের ভাব আছে গো মা, ঠাকুর দেখে এসেছে। ছোট খোকা বেরুলে মেয়েটা পথের ধারে দাঁড়িয়ে থাকে, তা বাদে দুজনে একসঙ্গে চলে যায়। মেয়েটা কালো পানা। সেই নন্দিনী। সুজাতার বুক ধড়ফড় করছে কেন? বেড়াল গান খেয়ে বেশি সময় শুয়ে থাকেননি বলে? নন্দিনী ফোন করেছিল বলে?
বাথরুম থেকে সেজেগুজে বেরিয়ে এলো বিনি। ঘাড় অবধি ছাঁটা রুক্ষ চুল, নীল শাড়ির ওপর নীল নাইলনের কার্ডিগান। রঙে রং মিলিয়ে পড়তে কখনো ভুল হয় না বিনির। দীপার হয় না, তুলিরও হয় না। বিনিকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। কে ফোন করেছিল মা? নন্দিনী। নন্দিনী ব্রতির বন্ধু। বিনির মুখ কৌতূহলে ভরে গেল। নিচে যাচ্ছ কেন মা? কি হবে না হবে দেখি। তুমি সুমনকে তোলো, ওর তো স্কুল আছে, বাস আসবে। নিচে তুলিই গেছে। সুজাতা হাসলেন। আজ তুলির এনগেজমেন্ট। আজও বিশ্বাস করতে পারে না ও গিয়ে তদারক না করলেও এ বাড়িতে সকালের চা, ব্রেকফাস্ট, দুপুরের রান্না, বিকেলের ঘর সাজানো সব হবে। কাউকে বিশ্বাস করে না তুলি। 16 বছর বয়সে ক্রাফট শিখতে গেল তুলি, লেখাপড়া ছেড়েই। সে সময় থেকেই সংসারের ভার ও নিল। আসলে সিএ ফার্ম দাঁড়িয়ে যাবার পর দিব্যনাথ সুজাতাকে চাকরি ছেড়ে দিতে বলেছিলেন। সুজাতা শোনেননি। শাশুড়ি জীবিত ছিলেন ব্রতির 8 বছর অবধি। ততদিন পর্যন্ত সুজাতার একখানা কাপড় নিজের শখে কিনবার অধিকার ছিল না। সেজন্য এই ব্যাংকে যাওয়া আসা, নিজের মতো নিজের একটা জীবন খুঁজে পাওয়া, সবকিছু অত্যন্ত দামি হয়ে ওঠে সুজাতার কাছে। তাই উনি কাজ ছাড়েননি। তুলি ওর ঠাকমার চেহারা ও স্বভাব পেয়েছে। সুজাতা যে কাজ ছাড়েননি সেজন্যে ওর বাবা আর ঠাকমার খুব রাগ হয়। আসলে সুজাতা স্বাধীনভাবে চলাফেরা করতে চান। ঘর সংসার তার ভালো লাগে না ছেলে মেয়ের বোঝা। এসব কথা মা ও ছেলে সব সময় বলতেন। তুলিও বলতো, এখনো বলে। যে বাড়ির গিন্নি দিনে 10 ঘন্টা বাইরে থাকেন, সে বাড়ির মেয়েকে বাধ্য হয়েই করতে হয় সব। আমি না করলে কোনো কাজ হয়? সর্বদা অসন্তুষ্ট তুলি, অপ্রসন্ন। একটু চা ঢালা, কি রান্না হবে বলে দেওয়া, এসব কাজও করে শহীদের মতো মুখ করে। আশা করা যায় বিয়ে হলে ওর স্বভাব শুধরে যাবে। ক্রাফট শেখবার পর বন্ধুর সঙ্গে শাড়ি ছাপাবার দোকান করতে গিয়েছিল তুলি। সেই সূত্রে টনি কাপাডিয়ার সঙ্গে আলাপ হয়। আজ ব্রতির জন্মদিনে তুলির এনগেজমেন্ট ঘোষণা করবার সিদ্ধান্তটা টনির মার। মিসেস কাপাডিয়ার গুরু স্বামীজি আমেরিকায় থাকেন। তিনি জানিয়েছেন এই দিনটি প্রশস্ত তাঁর ক্যালেন্ডারে। স্বামীর শিষ্যরা স্বামীর ক্যালেন্ডার মেনে চলেন। সে ক্যালেন্ডারে কোনো ছুটি ছাটা নেই। 365 দিনই হল কর্ম ও ধ্যানের দিন। টনির কথা ভাবতে গিয়ে দিব্যনাথ বা তুলি সুজাতার মত নিতে ভুলে যায়। নিচে নামতেই সুজাতা বুঝলেন তুলি বহুক্ষণ ওর সঙ্গে মনে মনে ঝগড়া করছে। আজ ওর জীবনের একটা বিশেষ দিন, কিন্তু সুজাতা যেন দিনটাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না, তাই ওর রাগ। তুমি কি খাবে মা? একটু লেবু জল। কেন, ব্যথা বেড়েছে? না, এখন আর নেই। জানি না তুমি কেন এরকম চান্স নিচ্ছ। অ্যাপেন্ডিক্স অপারেশন আজকাল এখন ডাল ভাত। সব সময় নয়। অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়া উচিত ইলেকটিভ। অ্যাপেন্ডিক্সকে ফুলতে বা পেকে উঠতে না দিয়ে অল্প স্বল্প ব্যথা হলেই কেটে ফেলা উচিত। সুজাতার ক্ষেত্রে তা হয়নি। তাছাড়া ডাক্তার সন্দেহ করেন সুজাতার অ্যাপেন্ডিক্স হয়তো গ্যাংগ্রিনাস। সময়ে না কাটলে গ্যাংগ্রিন দাঁড়াতে পারে, ফেটে গেলেও বিপদ হতে পারে। অথচ সুজাতার হার্ট তেমন সবল নয়, শরীর রক্তশূন্য। তাই অপারেশন করা ঠিক এই মুহূর্তে সম্ভব নয়। কালই সুজাতা এসব কথা জেনেছেন, তবে তুলিকে সে কথা বললেন না। বললেন, করাবো অপারেশন। কবে? তোর বিয়েটা হয়ে যাক। বিয়ে তো এপ্রিলে হবে। হয়তো তার আগেই করাবো। হেম, হেম। কেন মা? আমায় একটু লেবু জল দিও। সুজাতা টেবিলে বসলেন। এত ভোরে কে ফোন করেছিল?
নন্দিনী। তুলির মুখ লাল হলো, ভুরু কুঁচকে গেল অসন্তোষে। ও ঘটাং ঘটাং করে টিপটের ভেতর চামচ নেড়ে দেখল লিকার কতটা গাঢ় হলো। তারপর বলল, একটা ঘন্টা বাজাবার নিয়ম করলে পারো, সবাই একসময়ে চা খেয়ে যাবে, যার যখন ইচ্ছে আসে, এতে লোকজনের কষ্ট, আমারও অসুবিধে। সুজাতা কৌতূহলে দেখতে লাগলেন তুলিকে। ঠিক এই রকম গলায় কথা বলতেন শাশুড়ি। শাশুড়ি ছেলে মেয়েদের আরাম করা, ইচ্ছে মতন গল্প করে খাওয়া, এসব দেখতে পারতেন না। সর্বদা তাড়না করতেন অসন্তোষে, বিরক্তিতে। সবাই তার অনুশাসন মেনে নিয়েছিল। একা ব্রতী সেই শৈশবেও তার শাসন মানেনি। দেরি করে ঘুম থেকে উঠত। নিয়ম মাফিক টেবিল থেকে খাবার তুলে ফেলা হতো। ব্রতী রান্নাঘরে গিয়ে হেমের কাছে পিঁড়িতে বসে খাবার খেয়ে নিত। আশ্চর্য বাড়ি, আশ্চর্য ডিসিপ্লিন। তুলি চাপা অসন্তোষে বলল, এখনই এই 28 বছর বয়সে এত অসন্তোষ তুলির? এখনো তো জীবনের কতখানি পড়ে আছে সামনে। জ্যোতি রাত করে শোয়, ওকে তাড়াতাড়ি তুলে কি হবে? তোর বাবা চা খান না, ঘোল খাবেন। সে আমি ওর মাসাজিস্ট চলে গেলেই পাঠিয়ে দিয়েছি, বাবার কথা হচ্ছে না। বিনি ঠাকুর ঘরে ফুল জল দিয়ে আসছে। যত সব ন্যাকামি। ন্যাকামি হবে কেন? তোর ঠাকুরমা নিয়মিত পুজো পাঠ করতেন, আমার ভালো লাগতো না। নিয়ম রক্ষে করে দুটো ফুল ফেলে দিতাম। বিনির ভালো লাগে, পুজো করে, এতে ন্যাকামি কোথায় দেখলি? জানি না বাবা, বিলেতে জন্ম, সেখানে 16 বছর অবধি কাটিয়ে এত ভক্তি কোথা থেকে আসে জানি না। বিলেতে ওর বাবা বাড়ি করেছিল, সেখানে থাকতো। বিলেতে বড় হওয়ার সঙ্গে ঠাকুর ঘরে ফুল জল দেওয়ার কি বিরোধ আছে কোনো? আমি তো দেখতে পাই না। ভক্তি থাকলে বুঝতাম, ওর কাছে ঠাকুর ঘরটা একটা ইন্টেরিয়ার ডেকোরেশন। তুই তো স্বামীর মন্দিরে যাস পার্ক স্ট্রিটে, সেটা অন্য জিনিস মা। আমার তো মনে হয় না। যার যাতে বিশ্বাস করতে ভালো লাগে সে তাই বিশ্বাস করছে, তা বলে অন্যের বিশ্বাসটা ন্যাকামি, নিজের বিশ্বাসটা খাঁটি, তা হবে কেন? ব্রতীও বলতো, অন্যদের বিশ্বাসকে ব্যঙ্গ করত। তোর স্বামীতে বিশ্বাস, বিনির ঠাকুর ঘরে বিশ্বাস, দুটো মোটামুটি এক ধরনের জিনিস। ব্রতী যা বিশ্বাস করত তার সঙ্গে অন্যদের বিশ্বাসে তফাৎ ছিল তুলি। ব্রতী ব্যঙ্গ করত বলেও আমার মনে পড়ছে না। তর্ক করতে বলতে পারিস, তর্কে হেরে গেলে তুই রেগে যেতিস, রাগিয়ে দিয়ে ও মজা পেত। বিশ্বাস করতো বলছো কেন মা? বিশ্বাস ওর ছিল না। তুলি, আমি ব্রতীর কথা তোর সঙ্গে আলোচনা করব না। কেন? লাভ কি? তুই ব্রতীকে জানিস না এখনো। তুলি চুপ কর। সুজাতার হাত কেঁপে গেল, গেলাসটা নামালেন। কয়েকটি অসহ মুহূর্ত, তারপর নিজেকে সামলে নিয়ে সুজাতা বললেন, বিনিকে চা খেতে আসতে বলো হেম। তুলি তার আত্মজা, তার দিকে অপরিচিত হিংস্র চোখে তাকালো। অচেনা গলায় বলল, আজ ভল্ট থেকে গয়না কি আমাকেই আনতে হবে? আমি যাব। বিকেলে কি তুমি বাড়ি থাকবে? থাকব। আশা করি আজ তুমি টনির বন্ধুদের সঙ্গে একটু সহজ ব্যবহার করবে। তোমরা তোমরা কি সরোজকেও ডাকছ? ডেকেছি, আসবে কিনা জানি না। সরোজকে? সরোজ পাল। সরোজ পাল তোমার ক্ষমা নেই। অক্ষম, অক্ষম আস্ফালন। 2 বছর ধরে সরোজ পাল এই ব্যাপক তদন্ত, তল্লাশি ও শাস্তি বিধানের ভার লইয়াছেন। তাহার অসামান্য কর্মদক্ষতা ও নির্ভীকতার জন্য মুক্তির দশক, মুক্তির দশক। সরোজ পাল শান্ত্রীদের জুথবদ্ধ করছে, জুথপতির মতো নির্দেশ। শ্যামা মা একবার রক্ত চান। সরোজ পাল, সুন্দর চেহারা, সুন্দর হাসি, সুন্দর উচ্চারণ। Yes, Mr. Chatterjee, I quite assure you.
মিসেস চ্যাটার্জি, আমি জানি আমারও মা আছেন। সরোজ পাল: ইয়েস, সার্চ দ্য রুম। না মিসেস চ্যাটার্জি, আপনার ছেলে সন্তান হয়ে মার কাছে মিছে বলেছিল। দীঘায়ও যায়নি। ব্রোক হিজ জার্নি, মিসগাইডেড ইউথ। ইয়েস, ও ক্যান্সারাস গ্রোথ অন দ্য বডি অফ ডেমোক্রেসি। না মিস্টার চ্যাটার্জি, কোনো কাগজে বেরোবে না। আপনি টনির ভাবি শ্বশুর। টনি আমার... সরোজ পাল: এনাফ ইজ এনাফ মা। আজ 2 বছর ধরে বাড়িটাকে তুমি কবর করে রেখেছ। বাবা তোমার সামনে মুখ খোলেন না। দাদা অপরাধীর মতো। এরকম একটা ঘটনা ঘটে গেলে সবাই সেটা চাপা দিতে চেষ্টা করে। সেটাই স্বাভাবিক। ব্রতি ইজ ডেড। ইউ মাস্ট থিঙ্ক অফ দ্য লিভিং। তুমি... অত তাড়াতাড়ি চাপা দিতে চেষ্টা করে? লাশ শনাক্ত করবারও আগে? টেলিফোনে খবর পাবার সঙ্গে সঙ্গে বাপের মনে হয় না ছুটে যাই। আগে মনে হয় গাড়িটা কাঁটা পুকুরের সামনে দাঁড় করানো উচিত হবে। নাকি টেলিফোন আসবার অনেক আগেই ব্রতি ওর বাবা ও দাদার কাছে মরে গিয়েছিল, তাই সুজাতা অবিশ্বাস করেছিলেন, ওরা অবিশ্বাস করেনি। তাই দুজনেই ছুটে বেরিয়ে গিয়েছিল খবরটা চেপে দেবার জন্য, ধরাধরি করতে। সহসা সুজাতার মনে হলো এ একটা উদ্ভট নাটক। তারা সবাই এ নাটকের পাত্রপাত্রী। যদিও ব্রতি এ বাড়ির ছেলে, তবু সে নৃশংস ও হিংস্রভাবে নিহত হলে তার বাপ দাদা দিদিরা আপন আপন সমাজের কাছে কিভাবে সে মৃত্যুকে ব্যাখ্যা করবে, কি অসুবিধায় পড়বে, সে কথা ব্রতি ভাবেনি বলে সুশৃঙ্খল ও সাজানো জীবনে ব্যাঘাত ঘটেছে। ব্যাঘাত ঘটেছে যার জন্যে সে এখন মৃত। এখন এরা সুজাতাকে মনে মনে ব্রতির দলে ফেলেছে। নিজেরা একটা আলাদা দল করছে। হাজার হলেও বাপ দাদা দিদিদের পক্ষে কথা বলা কষ্টকর। দেখুন, আমার ছেলে ছিল, সি মাই ব্রাদার ওয়াজ, আমার ছোট ভাই একটা, টনি, ব্রতি, সুজাতাকে ওরা বিপক্ষ দলে ফেলেছে। কেননা সুজাতা কোনো সময়ই তার সুশৃঙ্খল জীবন বিপর্যস্ত হলো এজন্যে ব্রতিকে দোষ দেননি, বুক চাপড়ে কাঁদেননি, এদের কারো বুকে মাথা রেখে আকুল হননি। প্রথমে তার মনে হয়েছে যারা আগে নিজের কথা ভাবে তাদের কাছে ব্রতির কথা বলে তিনি সান্ত্বনা খুঁজবেন না। ব্রতির বাবা দিদিদের চেয়ে হেমকে তার আপন মনে হয়েছে। সুজাতার এ কথাও মনে হলো। ব্রতি যেদিন থেকে বদলে যেতে শুরু করে সেদিন থেকেই এরা ব্রতিকে বিপক্ষ দলে ফেলে দেয় মনে মনে। এরা যা যা করে ব্রতি তা করত না। বড় হলে উত্তর জীবনেও ব্রতি তা করত না, এরা তা জানে। অতএব ব্রতি অন্য শিবিরের বাসিন্দা। ব্রতি যদি জ্যোতির মতো প্রচুর মদ খেত, নিপার বরের মতো মাতলামি করত, ব্রতির বাবা যেমন সেদিনও এক টাইপিস্ট মেয়েকে নিয়ে ঢলাঢলি করেছেন তাই করত, ঝানু জোচ্চর হতো টনি কাপাডিয়ার মতো, দুশ্চরিত্র হতো ওর দিদি নিপার মতো, যে এক পিস্তুত দেওরের সঙ্গে প্রায় বসবাস করে, তাহলে ওরা ব্রতিকে বিপক্ষ মনে করত না। অন্তত ওরা যদি ব্রতিকে দেখে ভরসা পেত যে বড় হয়ে ব্রতি ওদের মতোই হবে, তাহলে ওরা ব্রতিকে বিপক্ষ মনে করত না। ব্রতি এর কোনোটা করার দিকে প্রবণতা দেখায়নি। স্বামী, সন্তান, জামাই সবাই এসব করছে বলে সুজাতাও কোনোদিন মনে করেননি তিনি বিশেষ করে অসুখী। প্রথমত যা ঘটে তা মেনে নেন, ওই তার শিক্ষা, জীবন থেকে পাওয়া। দ্বিতীয়ত তার কোনোদিন মনে প্রশ্ন ওঠে না। প্রশ্ন করবার নৈতিক অধিকার যে তাঁরও আছে তা সুজাতা জানেন না। দুঃখ পেয়েছেন, খুব দুঃখ পেয়েছেন। দিব্যনাথ চিরকাল বাইরে মেয়েদের নিয়ে নোংরামি করেছেন। শাশুড়ির তাতে সস্নেহ প্রশ্রয় ছিল। তাঁর ছেলে পুরুষ বাচ্চা, তাঁর ছেলে স্ত্রৈণ নয়। সুজাতা দুঃখ পেয়েছেন। তারপর ভেবেছেন পৃথিবীতে নিরবচ্ছিন্ন সুখী কে হয়।